কি লাগবে না লাগবে ভাইয়া বলতে থাকবো সবকিছু, কোনো সমস্যা নাই। আর আমরা হচ্ছে 1-2 মিনিট একটু অপেক্ষা করি, সেই অপেক্ষার প্রসেসে দেন হচ্ছে অন্যরাও একটু জয়েন করতে থাকুক। এই ফাঁকে হচ্ছে আমরা একটু অপেক্ষা করি 1-2 মিনিট। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হুম, থ্যাংক ইউ। আচ্ছা, এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া সবাই। আহ, আজকে বেসিক্যালি হচ্ছে এই যে কর্মমুখী রসায়নের প্রথম অর্ধেক, মানে যেখানে হচ্ছে আমরা ফুড প্রসেসিংটা পড়াবো, ক্যানিং এর মধ্যে কি কি থাকবে, তাছাড়া আমরা পড়াবো হচ্ছে খাদ্যর মধ্যে কি কি উপাদান থাকে এবং কি কি প্রিজারভেটিভ থাকে, কত প্রকারের প্রিজারভেটিভ থাকে, এবং বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান যেগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে আর কি। হ্যাঁ, এইসব জিনিসপত্রগুলো আমরা ইনশাল্লাহ পড়াবো আজকে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আমরা আর 1টা মিনিট অপেক্ষা করি। হ্যাঁ, দেন আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো আসো আমরা হচ্ছে একটু একটু করে আগাইতে থাকি। তো যেটা ভাইয়া বলতেছিলাম, আজকে C24 লেকচার পড়বো আমরা, যেখানে কর্মমুখী রসায়নের হাফ পড়বো, প্রথম অর্ধেক। দেন নেক্সট দিন হচ্ছে কর্মমুখী রসায়নের বাকি অর্ধেকটুকু ইনশাল্লাহ শেষ করব। সো চলো সামনের দিকে আস্তে আস্তে আগাই। তার আগে হ্যাঁ দেখো, প্রথমে আমরা একদম বেসিক বাচ্চাকালে যেগুলো পড়ছি আর কি, ওগুলো থেকে শুরু করি। যে খাদ্যের পুষ্টি দ্রব্যকে প্রধানত 6টি শ্রেণীতে ভাগ করা হয়, ঠিক আছে? প্রধানত 6টি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে শ্বেতসার, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ সম্পদ আর হচ্ছে পানি। তো বেসিক্যালি এই তিনটা কিন্তু বাই ডিফল্ট, হ্যাঁ বাই ডিফল্ট মানে তো বুঝো আশা করি, মানে হচ্ছে আগে থেকেই খাদ্যের মধ্যে থাকে, খাদ্যের মধ্যে থাকে। এখানে লিখতে হবে যে প্রায় সকল খাদ্যের মধ্যে থাকে, ঠিক আছে, আগে থেকেই। ওকে, আগে থেকেই থাকে। আর এরা হচ্ছে একটু কম বেশ থাকে, স্বেচ্ছার আমিষ স্নেহ এরা একটু কম বেশ থাকে। তো এইটার ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো লিখছি একটি সুষম খাদ্যে প্রায় 60% স্বেচ্ছার, 20 থেকে 30% আমিষ আর 10 থেকে 20% স্নেহ থাকতে হয়। এটা কি খাদ্য? সুষম খাদ্য। বাচ্চাকালে কিন্তু পড়ছিল ওই যে ব্যালেন্স ডায়েট, এরকম টাইপের একটা কথা লিখছিল বা কথা জিনিসটা পড়ছিল তোমরা, আশা করি মনে আছে তোমাদের সবার। সো এইরকম টাইপের যখন প্রশ্নগুলো আসবে, যে একটা খাদ্যের পুষ্টি দ্রব্যকে প্রধানত আমরা 6টি ভাগে ভাগ করতে পারি, যেখানে স্বেচ্ছার থাকবে, আমিষ থাকবে, স্নেহ থাকবে। স্বেচ্ছার মানে যে ভাত টাত যেগুলো খাই আর কি, ভাত টাত এগুলা। আমিষ টাইপের হচ্ছে মনে করো যে মাংস খাই যে ওগুলা। স্নেহ বা ফ্যাট যেগুলো হচ্ছে যে চর্বি টাইপের জিনিসগুলা বা তেল জাতীয় জিনিসগুলা। হ্যাঁ, ভিটামিন A B C D এগুলো তো জানোই। খনিজ বলতে বোঝায় বিভিন্ন লবণ আর কি, লবণের উপস্থিতি ওগুলা। আর এটা হচ্ছে পানি, পানি তো মানে এটা থাকবেই, মাসবি যে কোনো ধরনের খাদ্য উপাদানে। হ্যাঁ, যতই শুষ্ক হোক না কেন কিছুটা হইলেও তার মধ্যে আর্দ্রতা বজায় রাখার জন্য পানি থাকবেই। হুম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্রথম কথাবার্তা, যে এটার মধ্যে কি কি থাকে। আর একটা সুষম খাদ্যের মধ্যে ম্যাক্সিমাম কি থাকবে? 60% শ্বেতসার থাকবে, 20 থেকে 30% আমিষ থাকবে আর 10 থেকে 20% স্নেহ থাকবে। এখন কথা হচ্ছে এটা কি সবার জন্য? আসলে এটা সবার জন্য না, কারণ অনেকের শারীরিক অসুস্থতা অনেক রকমের হইতে পারে। তো এই অসুস্থতার উপর ভিত্তি করে এই জিনিসটার রেশিওটা চেঞ্জ হয়, ঠিক আছে? যেমন ধরো মনে করো অনেককে ডায়েট করার জন্য বলে দেয় যে স্বেচ্ছার খাওয়াই যাবে না, মানে ভাত জাতীয় জিনিস খাওয়াই যাবে না। আবার অনেককে বলে হচ্ছে যে হ্যাঁ স্নেহ জাতীয় জিনিস খাওয়াই যাবে না, যাদের কোলেস্টেরল বেশিটা থাকে। হ্যাঁ, তো এরকম কিন্তু অনেক ধরনের খাওয়া অ্যাডজাস্টমেন্ট হয়, কিন্তু একটা সম্পূর্ণ সুস্থ মানুষের জন্য মানে একটা ব্যালেন্স খাওয়ার জন্য এই তিনটা উপাদান দরকার। হ্যাঁ, এই পার্সেন্টেজ গুলো একটু মাথায় রেখো, তাহলেই হবে। ওকে, দেন চলো কয়েকটা জিনিস দেখি। দেখো, খাদ্য নিরাপত্তা বলতে মূলত দুটি বিষয় বোঝানো হয়েছে। এটা কেন লেখা হয়েছে? মাঝে মাঝে কোশ্চেনে আসে যে খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়।
বা খাদ্য নিরাপত্তা বলতে কি কি বুঝো, তো তখন এই জিনিসটার অ্যান্সারটা এভাবে দিবা যে খাদ্য নিরাপত্তা বলতে মূলত দুইটি বিষয় বোঝায়। এক মিনিট। দুইটি বিষয় বোঝায় কি? বিশুদ্ধ ভেজাল মুক্ত খাদ্যের নিশ্চয়তা, মানে বিশুদ্ধ হবে ভেজাল মুক্ত হবে, এটাই স্বাভাবিক, দুটোই একই কথা আসলে। খাদ্যের নিশ্চয়তা। আর দুই, সারা পৃথিবীর সকল মানুষের খাদ্যের চাহিদা পূরণ করা। মানে নিরাপত্তা বলছে, তো তো আমি যদি চাহিদা পূরণ করতে না পারি তাহলে কিভাবে সেফটিটা আসলো, তাই না? আবার আমি যদি ভেজাল খাদ্যই দেই তাহলে সেফটি তো হইলো না। তো এই জন্য বিশুদ্ধ খাদ্য দিতে হবে, প্লাস সবার খাদ্যের চাহিদা পূরণ করতে হবে। এই হইলো ব্যাপারটা। তারপর দেখো, খাদ্য নিরাপত্তা নীতিগতভাবে তিনটি ভিত্তির উপর নির্মিত। মানে তিনটা বেজ আছে খাদ্যের, যে সেফটিটা, ফুড সেফটিটা, এই ফুড সেফটিটা তিনটা ভিত্তির উপর নির্ভর করে আস্তে আস্তে তৈরি হয়েছে। একটা হচ্ছে কি, পর্যাপ্ত খাদ্য থাকতে হবে, যেহেতু সবাইকে সরবরাহ করতে হবে। দুই, খাদ্যের সহজলভ্যতা থাকতে হবে। কেন? যদি খাদ্য সহজলভ্যই না হয়, মনে করো খাদ্য 1 কোটি টাকা দাম একটা আপেল, কেউ কিনতে পারবে? কেউ তো কিনতে পারবে না। সো তখন কি আপেলটাও কেউ খাইতে পারবে না। আর আপেলটাও যদি কেউ খাইতে না পারে, দিন শেষে কি হবে বলো? দিন শেষে হচ্ছে ওই যে মানে পুষ্টিহীনতায় ভুগতে থাকবে, হ্যাঁ, ওই সময়। আবার কি আছে দেখো, খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্যের সঠিক ব্যবহার বলতে, তোমরা জানো কিনা জানি না যে আমেরিকাতে কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি ওয়েস্ট হয় খাওয়া। তো খাদ্যের সঠিক ব্যবহার বলতে আমরা, মনে করো অনেক জিনিস আছে না যে জাস্ট অল্প একটা জিনিস খাই, বাকি পুরোটা ফালাই দেই, বা একটু কি বলে বাকাতারা হইলেই জিনিসটা ফালাই দেই। তো জিনিসটা কিন্তু আসলে ঠিক না। বা দেখতে ভালো না লাগলে খাই না, এরকম কিন্তু জিনিসটা আসলে ঠিক না। মানে খাদ্যর, প্রত্যেকটা খাদ্যরই বিভিন্ন রকমের ব্যবহার আছে, মানে ওয়ান ওয়ে অর অ্যানাদার, হ্যাঁ। তো আমাদের সবগুলাই জিনিসগুলোকে ট্রাই করে দেখে দেখে খাইতে হবে, তাহলেই খাদ্যের সহজলভ্যতা বাড়বে, এবং তাহলেই হচ্ছে আমাদের পর্যাপ্ত প্রাপ্তিটা হবে। সো নিরাপত্তা বলতে দুইটা জিনিস বোঝায়, আর নীতিগতভাবে তিনটা জিনিসের উপর এটা প্রতিষ্ঠিত, ঠিক আছে? সো আশা করি আমরা জিনিসগুলো বুঝতেছি সবাই, তাই না? একটু চ্যাট বক্সে ভাইকে জানাও তো, আসো তো তোমরা, তাই না? জিনিসটা বুঝতেছো আশা করি। হ্যাঁ, আচ্ছা। মানে সহজ সহজ টপিক আর কি, বেশি কঠিন কঠিন টপিক না। আচ্ছা, এরপর হচ্ছে আহ, তোমাদের সবার জন্য একটা কনফিডেন্স বুস্টিং পোল আছে। ওকে, দেখো, কনফিডেন্স বুস্টিং পোল, এই পোলটা একটু অ্যান্সার করে দাও তো। এটাতে একটা কনফিউশন ক্রিয়েট হয়, বাট এটা একটু অ্যান্সার করে দাও দেখি। হুম, সবাই, খাদ্যের পুষ্টিদ্রব্য প্রধানত কয়টা শ্রেণীতে বিভক্ত? হ্যাঁ, এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো তারপরও তোমরা সবাই একটা অ্যান্সার দেওয়ার ট্রাই করো। যেটা ভাবছিলাম যে এই জিনিসের কনফিউশনটা হবে। না মাহিন, এটা হচ্ছে না আপাতত। 1 মিনিট সময় আছে, আরামসে অ্যান্সার দাও, আর 20 সেকেন্ড টাইম আছে। বাদ যারা। আচ্ছা, আর 5 সেকেন্ড টাইম। সো আর 1 2 জন বাকি আছো, ভোট দিতে ভোট দিয়ে দাও। আচ্ছা, গুড, ভেরি গুড। তো পোলটা অফ করলাম। দেখো, কনফিউশনটা ক্রিয়েট হয়েছে কোথায়, খেয়াল করছো? যে এ তে পড়ছে 50%, ডি তে পড়ছে 44%, হ্যাঁ, যেটা ভাবছিলাম, মানে একটা কনফিউশন ক্রিয়েট হবে। তো তোমাদেরকে একটু রিমাইন্ড করাই দিই, খাদ্যের পুষ্টিদ্রব্য যত প্রকারই বলুক না কেন, এটা 6ই হবে। প্রধানতই আসলে কয়টা শ্রেণীতে বিভক্ত ছিল? 6টা। তাহলে এটার এক্সাম্পলটা একটু দেখাই। এই যে দেখো ভাইয়া, দাগ দিয়ে দিছিলাম, প্রধানত 6টি। ঠিক আছে, প্রধানত কিন্তু 6টা। স্বেচ্ছার, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ, পানি। বলছিলাম লাস্টের তিনটা বাই ডিফল্টই থাকে, বাট তাই বলে ওই তিনটা ইম্পর্টেন্ট না তা না কিন্তু, হ্যাঁ, 6টাই থাকতে হবে। ওকে, প্রধানত তাহলে কয়টি ভাগে বিভক্ত? 6টি। তো এটা একটা স্টার দিয়ে দেয় এই কারণে যে অবজেক্টিভটা অনেক সোজা, বাট এটাতেই কিন্তু সবাই ভুলটা করে। হ্যাঁ, এটাতেই কিন্তু সবাই ভুলটা করে। ওকে, দেখো 9 10-এ একটা জিনিস পড়ছো না ভাইয়া, ছোটবেলায় তিনটা। তুমি চিন্তা করো, পানি, খনিজ লবণ আর ভিটামিন, এই তিনটা যদি না থাকে, তাইলে কি আসলে মানে ইয়া হবে? মানে তোমাদের খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকবে? থাকবে না কিন্তু, তাই না? প্রধানত 6টাই কিন্তু, ঠিক আছে? প্রধানত 6টাই, এটা মনে রাখবা। হুম, আচ্ছা, এটা কিন্তু সবসময়, সবসময়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের একটা। দেন চলো একটু সামনের দিকে আসি। 1 মিনিট। তারপর দেখো, এখন থেকে আমরা খাদ্যের নিরাপত্তার জন্য কিছু কেমিক্যালের নামগুলো পড়বো। ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে
পড়ি আর কি। শাফিন, না না না, ডাউন না তো, মানে এই যে একটা ইয়ে হইলো তোমাদের, মানে একটা কনফিউশন দূর হইলো। চিন্তা করে দেখো, এটা যদি হঠাৎ করে আমি এখানে না দিয়ে, এটা যদি তোমাদের কলেজের কোনো পরীক্ষায় আসতো বা এইচএসসির কোনো পরীক্ষায় আসতো, আর যদি সলভ না করতাম, তাহলে 3 দিয়ে আসতাম, দিয়ে এসে কি করতাম, সবাই একদম ধরা খেয়ে যেতাম, ঠিক না? এই, সো দেখো তারপর কি আছে, খাদ্য নিরাপত্তায় কিছু রাসায়নিক পদার্থ কি কি আছে। প্রথমে হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড অ্যান্টি অক্সিডেন্ট ও স্বাদকারক হিসেবে কাজ করে। দেখো অ্যাডিপিক অ্যাসিডের সংকেত এখানে দিয়ে দিছি ভাইয়া। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে, তোমরা একটা কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া অ্যাডিপিক অ্যাসিডটার নাম জানি কই শুনছি, তোমরা একটু বলো তো অ্যাডিপিক অ্যাসিডটার নামটা তোমরা কই শুনছো। আচ্ছা, সংকেতটা আমি লিখে দিই, C6H10O4। অ্যাডিপিক অ্যাসিডটা কোথায় পড়ছো বলতে পারবা কি? এই নামটা তোমরা অবশ্যই পড়ছো কোনো একটা পলিমারকরণ বিক্রিয়ার সময়, বলো তো। এটা কিন্তু নাইলনের কাঁচামাল, মনে আছে? নাইলন 66 এর কাঁচামাল। গুড, ভেরি গুড। এই তো দেখছো, মানে এই জিনিসগুলো কিন্তু মনে থাকার কথা, বা মনে না থাকলেও সমস্যা নেই, আশা করি এখন মনে এসে পড়ছে। হ্যাঁ, এই, তাহলে এটা হচ্ছে নাইলন 66 এর একটা কাঁচামাল ছিল, হ্যাঁ, অ্যাডিপিক অ্যাসিড। তো এটা সংকেতটা ভাইয়া দিয়ে দিলাম। অ্যাডিপিক অ্যাসিড কি কি হিসেবে কাজ করে? অ্যান্টি অক্সিডেন্ট কি করে, মানে হচ্ছে অক্সিডেন্ট মানে কি, যে জারণ করায়, তাই না? তার মানে হচ্ছে ও কি, অ্যান্টি অক্সিডেন্ট মানে কি, জারণ করতে বাধা দেয়, তাই তো, জারণ করতে বাধা দেয়। এই তো গেল। আচ্ছা, তারপর দেখো আরেকটা সংকেত দেওয়া আছে, অ্যাসকর্বিক অ্যাসিড। এটা হচ্ছে মূলত ভিটামিন সি। অ্যাসকর্বিক অ্যাসিডটাই হচ্ছে মূলত ভিটামিন সি। এটা হচ্ছে লবণ দিয়ে সংরক্ষিত মাংসের সঠিক রং, মানে যে লাল রংটা ধরে রাখতে নাইট্রোসেমিনাস। হ্যাঁ, নাইট্রোসেমিনাস, হোয়াট ইজ নাইট্রোসেমিনাস? নাইট্রোসেমিনাস হচ্ছে এই যে অ্যামোনিয়া থাকবে আর নাইট্রোটা থাকবে, হ্যাঁ, নাইট্রোসেমিনাস তৈরিতে বাধা দেয়। এখন কথা হচ্ছে নাইট্রোসেমিনাস তৈরি মানে হওয়া কি খারাপ না ভালো? নাইট্রোসেমিনাসটা হচ্ছে খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। নাইট্রোজেন থাকা মানেই ঝামেলা আছে। হ্যাঁ, এটা এতই ক্ষতিকর যে এটা কিন্তু ক্যান্সারের উৎসেচক, ঠিক আছে? ক্যান্সারের উৎসেচক বা উত্তেজক যেটাই বলো, হ্যাঁ, উৎসেচক। ও হচ্ছে ক্যান্সারের ওই যে মানে আহ, ইয়ে করে, এটা কি বলে, প্রমোট করে যে ক্যান্সারটা হোক, বুঝছো? নাইট্রোসেমিনাস। তো একটু খেয়াল করে দেখো, অ্যাসকর্বিক অ্যাসিডটা দেখতে হচ্ছে এরকম পেঁচানো পোচানো। তোমাদের কি গাঠনিক সংকেত মনে করা লাগবে? কখনোই না, আণবিক সংকেতটা একটু মাথায় রাখলে বেটার। তো এটা ভাই হচ্ছে লিখে দিচ্ছি, এক মিনিট, C6H8O6, ঠিক আছে? এই, তাহলে দেখো অ্যাডিপিক অ্যাসিড কোনটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাইলন 66 এর একটা কাঁচামাল। ওকে, তো দেখো নাইলন 66 এর একটা কাঁচামাল, এদের মধ্যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট আর স্বাদকারক হিসেবে কাজ করে, হ্যাঁ, খাবারের স্বাদ বৃদ্ধি করে, ওই যে ম্যাজিক মশলার মতো। আর হচ্ছে, তো অ্যাসকর্বিক অ্যাসিডটা কি, এটা মূলত হচ্ছে একটা ভাইয়া ভিটামিন সি। হুম, না না, আঁকা বাঁকা সংকেত মুখস্থ করা লাগবে না ভাইয়া। তো অ্যাসকর্বিক সংকেত মানে অ্যাসিড হচ্ছে অ্যাকচুয়ালি ভিটামিন সি। লবণ দিয়ে যখন মাংসটা ওই যে সংরক্ষণ করি, তখন নাইট্রোসেমিনাস তৈরি হওয়ার একটা চান্স থাকে। তো আমরা কি করি, ওটার মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিডটা দিয়ে দিই। তো এতে করে কি হয়, লাল রংটাও থাকে আর নাইট্রোসেমিনাসও তৈরি হয় না। তো ওর মেইন কাজ কি, খাদ্যের রং ও স্বাদ ধরে রাখতে সাহায্য করে। তাহলে বুঝতে পারছো সুমা, যে লবণ দেওয়া যায়, কিন্তু এটাতে অ্যাসকর্বিক অ্যাসিডও দিয়ে দেয়, মানে ভিটামিন সি, যাতে হচ্ছে নাইট্রোসেমিনাসটা তৈরি না হয়। কারণ লবণ না দিলে তো আবার লাল রংটা ঠিক থাকবে না, বুঝছো? মানে জিনিসটা নষ্ট হয়ে যাবে লাল রং। এখন লবণ দিলে কি হয় বলতো, মাংসের ভিতরে যে পানিটা, পানিটা লবণ খেয়ে ফেলে। তো এতে করে মনে করে কি হয়, যে মাংসটা সতেজ থাকে আর কি, বুঝছো, মাংসটা নষ্ট হয়ে যায় না। এই, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের প্রাথমিক দুইটা। তারপর চলো আরো আস্তে আস্তে যাই। হ্যাঁ, এমসিকিউর জন্য এগুলো মূলত, হ্যাঁ, রিটেনে তেমন একটা আসে না, বাট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো আরেকটা আছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কি করে? সাইট্রিক অ্যাসিড হচ্ছে এটি একটি স্বাদকারক এজেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, তোমরা কি বলতে পারবা সাইট্রিক অ্যাসিড কোথায় শুনছো, বলো তো? হুম, ভেরি গুড, লেবুর মধ্যে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে লেবুর মধ্যে কিন্তু আমরা কি পাই, সাইট্রিক অ্যাসিডটা পেয়ে ফেলি, তাই তো? লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিডটা পাই। তো সাইট্রিক অ্যাসিডের বেসিক কাজটা কি, সে হচ্ছে স্বাদকারক হিসেবে কাজ করে, তাই না? এই, লেবু, তো এটার সংকেতটাও দিয়ে দিছি ভাইয়া তোমাদেরকে,
তারপর দেখো এখানে লেখা আছে সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেটের সংকেতটাও দেওয়া আছে, ও হচ্ছে খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য সোডিয়াম সাইট্রেট ব্যবহৃত হয়। আচ্ছা, তোমরা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া টাইপের গ্যাসের কিছু খাইছো কখনো? মানে যাদের গ্যাস ট্যাস আছে, অনেকেরই আছে, অবশ্যই আছে। তো ওই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা এরকম লিকুইড জাতীয় কিছু খাইছো বলো তো? অ্যান্টাসিড, অ্যান্টাসিড, ইয়েস, ভালো কথা মনে করেছো নাবিল, থ্যাংক ইউ। আচ্ছা, ওই যে অনেক সময় গ্যাস হয়, বদহজম হয়, হ্যাঁ, তখন কিন্তু অ্যান্টাসিড খায় মানুষ, হ্যাঁ। তো ওইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি মিল্ক অফ ম্যাগনেসিয়া। তো ওইটাতে আবার সোডিয়ামও মাঝে মাঝে থাকে। এটা হচ্ছে খাবারের অ্যাসিড নিয়ন্ত্রণ করে। না মাহি, যেটা ভাই অলরেডি বলছি, মুখস্থ করতে হবে না, হ্যাঁ। আচ্ছা, সাদা কালার, হলুদ কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম সঞ্জিতা, গুড। তো এই যে অ্যান্টাসিড গুলা যে খায়, ওগুলা মেইনলি কি করে? অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে। সোডিয়াম সাইট্রেটও আসলে কি করে? অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করতে কাজে লাগে আর কি, বুঝছো? এই এগুলো হচ্ছে এদের বেসিক কাজ। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই। এখানে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলি। সাইট্রিক অ্যাসিডের মধ্যে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তখনই কিন্তু সোডিয়াম সাইট্রেট তৈরি হয়, হ্যাঁ। সাইট্রিক অ্যাসিডের মধ্যে যখন সোডিয়াম সাইট্রেট দিই আমরা, মানে সোডিয়াম হাইড্রোজেন দিই, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তখনই এটার মধ্যে কি তৈরি হয়? সোডিয়াম সাইট্রেট তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা একটা অ্যাসিড আর এটা কিন্তু একটা লবণ, সল্ট, ঠিক আছে? এইভাবে কাজটা করে জিনিসটা। ওকে, সো চলো একটু সামনের দিকে আসি। তারপর দেখো গ্লুকোনিক অ্যাসিড, মনোযোগ দিয়ে দেখো। গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিডের সংকেতটা দেওয়া আছে। গ্লুকোনিক অ্যাসিড থেকে মানে গ্লুকোজ থেকে এটা তৈরি হয়। গ্লুকোনিক অ্যাসিড বিভিন্ন বেকারির খাদ্য, প্রক্রিয়াজাত ফল ও ডেইরিজাত প্রোডাক্টের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে, মাংসের সঠিক রং ধরে রাখে। তোমাদের মনে আছে একটু আগে মাংসের সঠিক রং জানি কে ধরে রাখতেছিল? একটু নামটা বলো তো দেখি, মনে আছে কিনা? ওই যে নাইট্রোসেমিনাস তৈরিতে বাধা দিত, কে জানি ব্যাপারটা? একটু মনে করে বলো তো, একটু আগে পড়ছিলাম। হ্যাঁ, গুড, অ্যাসকর্বিক অ্যাসিড, ভেরি গুড। এই তো তোমাদের একটু একটু মনে আছে, দেখছো? অ্যাসকর্বিক অ্যাসিডের মতোই সেম কাজটা করে, সেটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। এটা কিসের থেকে তৈরি হয়? এটা হচ্ছে গ্লুকোজ থেকে তৈরি হয়, কারণ গ্লুকোজের সংকেত কি? C6H12O6, ওখান থেকেই তৈরি হয়। ওকে, গেল। এটার কাজও সেম, হ্যাঁ, ওটা ভিটামিন সি এর মতো কাজ করে, নাবিল, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো ইনসুলিন। ইনসুলিনের কথা অনেকেই জানতে পারো, কারণ অনেকের আব্বু আম্মু ডায়াবেটিক্স আছে, হ্যাঁ, যেমন আমার আম্মুরই অনেক বছর ধরে আছে। তো দেখো ডায়াবেটিক্স রোগীদের জন্য এটি ব্যবহৃত হয়, কারণ এটি ব্লাড সুগার বাড়ায় না। ইনসুলিন হচ্ছে সুগারটাকে কন্ট্রোলে রাখে, হ্যাঁ, ঠিক আছে, সুগারটাকে কন্ট্রোলে রাখে। খুব মানে পেইনফুল একটা জিনিস, মানুষ হচ্ছে মিষ্টি টিষ্টি খাইতে পারে না, হ্যাঁ, ওই জাতীয় জিনিসপত্রকে অ্যাভয়েড করে চলে। তো ইনসুলিনের সংকেতটা ভাইয়া দিয়ে দিছি। এটার চিত্র যেটা আছে না, মানে পেঁচানো পেঁচানো চিত্র, ওইটা দেখলে মোটামুটি 3-4 বার মাথা ঘুরে বমি এসে পড়বে। 256টা কার্বন না, এই কারণে ওইটার দেওয়া হয়নি, হ্যাঁ। তো এটা হচ্ছে ইনসুলিনের কাজ। তাহলে দেখো গ্লুকোনিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে। এই একটু বলো তো, অ্যাসিডিটি একটু আগে কোনটা নিয়ন্ত্রণ জানি করতেছিল? অ্যান্টাসিডের যেটার জন্য নাম বলতেছিলাম, বলো তো, অ্যাসিডিটি নিয়ন্ত্রণ। মানে তো অ্যাসিডিটি নিয়ন্ত্রণ কোনটা করে? সোডিয়াম সাইট্রেট, ভেরি গুড, থ্যাংক ইউ। দেখছো তোমাদের মনে আছে জিনিসগুলা, সোডিয়াম সাইট্রেট। এই তো এইভাবে হচ্ছে আমরা জিনিসগুলোকে দেখি, বুঝছো, যে কিভাবে এই জিনিসগুলো আসে আর কি। আচ্ছা, আর হচ্ছে ইনসুলিন কিভাবে কাজ করে? আচ্ছা, তোমাদের কয়েকটা এক্সাম্পল দিই। মনে করো আমাদের এই ইয়েতে, মানে আমাদের দেহের মধ্যে দুইটা মানে মানে জায়গা আছে, কি বলে, গ্ল্যান্ড বলে, বাংলা নামটা মনে পড়তেছে না। তো তারা কি করে মেইনলি, একটা হচ্ছে ইনসুলিন ক্ষরণ করে, আর একটা হচ্ছে গ্লুকাগন ক্ষরণ করে, বুঝছো, বায়োলজিতে আছে, লিভারের মধ্যেই থাকে, হ্যাঁ, গ্রন্থি থাকে, গুড সাকিব, এই তো, থ্যাংক ইউ। তো ইনসুলিনটা বেশি ক্ষয় হওয়া মানে হচ্ছে গ্লুকাগনটা কন্ট্রোলে আছে, আবার গ্লুকাগনটা বেশি ক্ষয় হওয়া মানে হচ্ছে ইনসুলিনটা কন্ট্রোল নাই। তো ব্যাপারটা হচ্ছে ওদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, আনলেস তোমার কোনো একটা অসুখ হয়েছে। যেমন অনেকের অসুখ থাকে কি, তাদের খালি বারবার চিনি খাইতে হয়, ওই যে ক্ষয় হওয়া শুরু করে শরীর। তো তাদের শরীরে মানে ইনসুলিনটা বেশি ক্ষয় হয়, গ্লুকাগনটা কম ক্ষয় হয়, মানে কম বের হয়। আর অনেকের হচ্ছে, মনে করো ম্যাক্সিমামেরই গ্লুকাগন অনেক বেশি ক্ষয় হয়, মানে চিনি জাতীয় জিনিস, গ্লুকাগন ওই যে গ্লুকোনিক অ্যাসিডই বা গ্লুকোজ থেকেই হয় যেটা। তো এটা বেশি হওয়াতে কি হয়, যে ওই যে চিনিটা বেশি হয়ে যায় রক্তের মধ্যে,
তো রক্তটা হচ্ছে ওই যে বুঝছোই তো, সুগার লেভেল বেড়ে গেলে কি হয়, দেহের কার্যক্রম তো আবার নষ্ট হয়ে যাবে স্বাভাবিক, ব্যালেন্স কিছু একটা হইলে। তো বাইরে থেকে ইনসুলিন দিয়ে ওটাকে কন্ট্রোল করা হয় যদি তোমার প্যানক্রিয়াসটা যথেষ্টভাবে ওই যে সাপোর্ট দিতে না পারে। এই কাজটাই করে আর কি বেসিক্যালি। বেসিক্যালি আজকে বায়োলজি পড়তেছি আমরা আর কি। আচ্ছা, তো এটা গেল। তারপর চলো দেখো, এরপর কি আছে, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কি? ল্যাকটিক অ্যাসিড এমন একটি উপাদান যা প্রায় সমস্ত জীবিত অর্গানে থাকে। স্প্যানিশ টাইপ জলপাই নষ্ট হওয়া থেকে রক্ষা করে ল্যাকটিক অ্যাসিড। কি টাইপ দেখছো তো, স্প্যানিশ টাইপ জলপাই, এটা কিন্তু একটা এমসিকিউ। হুম, স্প্যানিশ টাইপ জলপাই নষ্ট করে কে? ল্যাকটিক অ্যাসিড। ওকে, এটা একটা এমসিকিউ গেল। তারপর দেখো লেখা আছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটা কি করে? আচ্ছা, এখানে তোমাদের ল্যাকটিক অ্যাসিডের সংকেত দেওয়া নেই না, ধরো ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H6O3। হ্যাঁ, না দুধের মধ্যেও থাকে এটা, হ্যাঁ এই। তো তারপর দেখো এখানে কি আছে, ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের সংকেতও ভাইয়া লিখে দিই, C4H4O4। এটার মেন কাজ কি, আপেলে প্রচুর পরিমাণে এল ম্যালিক অ্যাসিড থাকে। এল মানে মনে আছে ওই যে ডি, এল, ডি মানে ডেক্সট্রো ল্যাবরেটরি, এল মানে ল্যাভিও ল্যাবরেটরি, মনে আছে জিনিসগুলো বলো তো? ডি মানে হচ্ছে বাম সাইডে থাকতো ওএইচ, তাই না? আর ডি মানে হচ্ছে ডান সাইডে থাকতো ওএইচ, এগুলো মনে আছে? এল মানে বামে, ডি মানে ডানে, এই জিনিসগুলো বায়োলজি, তাই না? ওই জন্য এটার নাম আছে। তো আপেলে প্রচুর পরিমাণে এল ম্যালিক অ্যাসিড থাকে, এর জন্য একে আপেল অ্যাসিডও বলা হয়। তাহলে ম্যালিক অ্যাসিডের আরেক নাম কি? আপেল অ্যাসিড। ওকে, খাদ্য শিল্পে ম্যালিক অ্যাসিড বিভিন্ন ধরনের স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত হয়। ম্যাক্সিমাম জিনিসই দেখবো এগুলা কিন্তু মানে স্বাদ বৃদ্ধিতেই ব্যবহৃত হয়, আর এগুলোর কিন্তু লিমিটেশনস আছে। হ্যাঁ, ইচ্ছা মতো ইউজ করতে পারবে না। লিমিটেশনস হচ্ছে 0.01%, ঠিক আছে, খুবই কম। এর বেশি কিন্তু ইউজ করা যাবে না, তাহলে হচ্ছে যে শরীরের জন্য উল্টা ক্ষতিকর হয়ে দাঁড়াবে জিনিসগুলা। আচ্ছা, তাহলে এটা গেল। আর তোমাদের যদি মনে না থাকে, যে মনে করো ওএইচটা এই পাশে থাকলে আমরা বলতাম হচ্ছে এল, আর ওএইচটা এই পাশে থাকলে আমরা বলতাম হচ্ছে ডি, এই যে এইভাবে জিনিসটাকে চিহ্নিত করতাম। হ্যাঁ, তো দেখো ল্যাকটিক অ্যাসিডের বেসিক কাজ কি, সকল ধরনের জীবিত অর্গানে থাকে, এটা কিন্তু একটা অবজেক্টিভ, ভালো অবজেক্টিভ, যে সমস্ত জীবিত অর্গানে কোন অ্যাসিড পাওয়া যায়। হ্যাঁ, আর স্প্যানিশ টাইপ জলপাই নষ্ট হওয়া থেকে রক্ষা করেও ল্যাকটিক অ্যাসিড। আর ম্যালিক অ্যাসিডের কাজ কি, আপেল, এটাকে আপেল অ্যাসিড বলা হয়, ঠিক আছে। তো এটাকে এল ম্যালিক অ্যাসিড বলে। আর মোটামুটি এটা স্বাদ বৃদ্ধিতে কাজে লাগে গেল। চলো একটু সামনের দিকে যাই, তোমাদের জন্য একটা পোল। এই পোলটা আশা করি 100% পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, এটা ভুল হওয়ার কথা না। সো লঞ্চ করে দিই। দেখো 1 মিনিট টাইম, ঠান্ডা মাথায় আস্তে ধীরে অ্যান্সারটা করো। ওকে, তো মোটামুটি আর 20 সেকেন্ড আছে, অ্যান্সার করে দিও সবাই। এটাও 100% আসলে হয় নাই, একটু ভুল হয়েছে, হয়তো কেউ ভুলে দিয়ে দিছে। হ্যাঁ, প্যারা নাই, বাট খুব ভালো পার্সেন্টেজ আছে আর কি। ওকে, সো দেখো অফ করতেছি। মোটামুটি ইনসুলিনের তো অবশ্যই পুরোটাই পড়ার কথা, তো যাই হোক একটা ভুল অপশন পড়ে গেছে, প্যারা নাই। তো 97% মানুষ হচ্ছে রাইট অ্যান্সার দিছে। হ্যাঁ, একটা ভুল হয়, এটা সমস্যা নেই, এক দুইটা ওই যে ইয়া হয়ে যায়, ওই যে বলে বলে ক্লিক করে যায়। হ্যাঁ, বলে বলে ক্লিক করে যায়। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তোমরা। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হবে কিন্তু আসলে ইনসুলিন। হ্যাঁ, আচ্ছা, না না 100 হবে, মানে ওই যে ভুলে হয়তো পড়ে গেছে, বুঝছো, এক্সাইটমেন্টের জন্য মাঝে মাঝে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের আশা করি মনে আছে ম্যালিক অ্যাসিড কি, ম্যালিক অ্যাসিড কিন্তু অ্যাপেল অ্যাসিড, তাই না? অ্যাপেল অ্যাসিড এটা। আর অ্যাসকর্বিক অ্যাসিড কি কাজে লাগতো বলো তো, এটার আরেক নাম কি? ভিটামিন সি, তাই না? অ্যাসকর্বিক অ্যাসিড, এটা কিন্তু ভিটামিন সি।
তো মোটামুটি আমরা কিন্তু তাহলে বেসিক্যালি সবকিছু মোটামুটি জানি যে কিভাবে কোনটা সলভ করতে হয়। আচ্ছা, তো চলো এবার একটু সামনের দিকে আসি। দেখো এখন আমরা পড়বো প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ, তো দেখো প্রিজারভেটিভের কাজটা কি? যেসব উপাদান খাদ্যের সাথে পরিমিত পরিমাণে মিশিয়ে খাদ্যকে বিভিন্ন অণুজীবের আক্রমণ হতে রক্ষা করা হয় তাদেরকে খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভ বলে। এরকম একটা প্রিজারভেটিভের নাম লেখো তো। আমি তো কয়েকটা মানে জাস্ট সংজ্ঞা দিলাম, তোমরা একটা নাম লেখো তো প্রিজারভেটিভ, চিন্তা ভাবনা করে কি হইতে পারে। আচ্ছা, গুড। ওকে, লবণ, আচার। এই আচার প্রিজারভেটিভ না রে ভাইয়া। সার্টিক অ্যাসিড, ভিনেগার। আচ্ছা, ওকে, বেশ কয়েকটা নাম দিছো, দ্যাটস গুড। ওকে, আচ্ছা, লবণ, চিনি, সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, গুড, ভেরি গুড, ভালো ভালো নাম দিছো। প্রিজারভেটিভ মানে হচ্ছে খাদ্য সংরক্ষক, তাই না? ওরা খাদ্য সংরক্ষণে হেল্প করে। তো এরকম অনেকগুলো আছে, আমরা দেখবো আস্তে ধীরে। দেখো তোমাদের সাথে কয়টা মিলে। তো মূলত প্রিজারভেটিভ দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক সংরক্ষক, আর একটা আর্টিফিশিয়াল অর কেমিক্যাল বা কৃত্রিম সংরক্ষক। ঠিক আছে, তো চলো একটা একটা পড়তে থাকি। দেখো, এই যে প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত যেসব মানে প্রিজারভেটিভ খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে ব্যবহৃত হয় তাদেরকে প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ বলে, যেমন লবণ, ভিনেগার, চিনি, অ্যালকোহল। হ্যাঁ, এগুলো আর কি। তো খেয়াল করে দেখো, লবণ, এটা তো ওই যে মাছটা শুটকি টুটকি করে, এগুলোর কথা তো আশা করি মনে টনে আছে। হ্যাঁ, এটা গেল, একটা গেল লবণ। আর এটা হলো চিনি। চিনি দেখো, হোয়াইট সুগার আছে, আবার ব্রাউন সুগারও কিন্তু আছে, তাই না? এগুলো তো জানোই, ব্রাউন সুগারটাও যে আখ দিয়ে তৈরি হয়, তাই না? এই জিনিসপত্রগুলো আশা করি তোমাদের একটু একটু মনে টনে আছে যে কিভাবে কি অ্যাড হয় না হয়। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও, ভাইয়ার নেট একটু ঝামেলা করতেছে। ওকে, সো দেন একটু দেখো, এই যে এটার কথা তো তোমাদের আশা করি মনে আছে, অ্যাপেল সিডার ভিনেগার, তাই না? এটাও একটা ভিনেগার কিন্তু। আচ্ছা, কোন চিনি ভালো এটা ডিপেন্ড করে আসলে, বুঝছো? মানে হোয়াইটটা তো ভালোই, হ্যাঁ, মানে হোয়াইটটাও আগ দিয়েই তৈরি হয়, বাট হোয়াইটটা রিফাইন্ড। আর এই ব্রাউনটা রিফাইন্ড না, ব্রাউনটা তো হচ্ছে ক্যালোরি কম থাকে, মানে ভালো ওইটা। হ্যাঁ, ব্রাউনটা বেশি ভালো, বাট ব্রাউনটা হচ্ছে খাদ্যের টেস্টটা একটু বিশ্রী করে দেয় আর কি। হ্যাঁ, তো এর জন্য ব্রাউনটা আর কি ম্যাক্সিমাম মানুষ খাইতে চায় না, এই হলো ঘটনা। কিন্তু ব্রাউনটা কিন্তু বেসিক্যালি বেটার, অ্যাকচুয়ালি বেটার। আচ্ছা, তো এই গেল একটা। আর এই যে এটা তো দেখতেছে অ্যালকোহল, অ্যালকোহল কিন্তু এই যে ভিনেগার আর কি যেগুলা, তো এগুলোও কিন্তু কাজে লাগে ন্যাচারাল প্রিজারভেটিভ হিসাবে। আচ্ছা, তো গেল। আচ্ছা, তোমরা চিনি দিয়ে সংরক্ষণ করছো এরকম কিছু নাম বলতে পারবে বাইরে? বলো তো, চিনি দিয়ে সংরক্ষণ করা, বলো। হ্যাঁ, সুগারকে হোয়াইট পয়জন বলে আসলে। চিনি দিয়ে আচার না, আচার না। চিনি দিয়ে আরেকটা জিনিস সংরক্ষণ করে আম্মুরা, সিজন ছাড়া। চিন্তা করে দেখো তো কি হইতে পারে। মোরব্বা, গুড। মোরব্বা আছে, আরেকটা জিনিসও আছে। তোমাদের বাসায় দেখবা মাঝে মাঝে আম্মুরা কি করবে, ইয়ার সিজনে মানে এই আমের সিজনে পাকা আমগুলাকে কেটে ছোট ছোট করে ওগুলোর মধ্যে চিনি টিনি মাখায় ইয়াতে রেখে দেয় ফ্রিজে, পরে অনেক দিন পর বের করে ওটার জুস বানায় খায়। তো এই কাজটা করে কিন্তু, বুঝছো? চিনি দিয়ে, চিনি দিয়ে কিন্তু প্রিজার্ভ করা যায় এগুলো, মানে মিষ্টতা বজায় রাখে। হ্যাঁ, পানিটাও নষ্ট হয় না, এগুলো কিন্তু করে। তো এই তো বাস্তব জিনিসের এক্সাম্পল গুলো দেখবা, দেখবা জিনিসগুলো আসলে পড়তেও মজা, বুঝতেও আরাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ছোটখাটো ঘটনা। দেন আসো, ন্যাচারাল প্রিজারভেটিভের কি কি জিনিসপত্রগুলো আছে এগুলো একটু দেখি আমরা। দেখো, ন্যাচারাল বা প্রাকৃতিক সংরক্ষক, লবণ। লবণ কি করে? লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের পদ্ধতির নাম কি ভাইয়া? কিউরিং। লবণ দিয়ে যে খাদ্য সংরক্ষণ করতেছি আমরা, এই পদ্ধতির নাম কি ভাইয়া? কিউরিং। গেল। ব্যাকটেরিয়ার উৎপাদন ও বংশবিস্তার রোধ করে লবণ, গেল। ইথানোয়িক অ্যাসিড মানে ভিনেগার যেটা, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়, এটা আমরা সবাই খুব ভালো মতো জানি। হ্যাঁ, তারপর কি লেখা দেখো, ভিনেগার একটি রাসায়নিক পিকলিং এজেন্ট। পিকলিং মানে হচ্ছে ওই যে জেলি টেলি বানাইতে এগুলো কাজে লাগে আর কি। এটি ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীব সমূহকে মেরে ফেলে এবং এর বিস্তার স্তব্ধ করে দেয়। আচ্ছা, ওকে এমনি মারে বলো তো।
কেন মানে মানে কেন মারতে পারে, কোন কারণটার জন্য মারতে পারে সে বলো তো, মূলত কোন কারণটার জন্য সে মারতে পারে বলো। গুড, অ্যাসিডটার জন্য, তাই না? মানে পিএইচটা কম, তার পিএইচটা কমের জন্যই সে হচ্ছে এরকম করে মারতে পারতেছে। ওকে, তো এটা গেল আমাদের ছোটখাটো জিনিস। তারপর চলো আমরা একটু সামনের দিকে আসি। কি লিখছে? চিনি উৎকৃষ্ট মানের প্রিজারভেটিভ, 60% ঘনমাত্রার চিনি, হ্যাঁ, লবণের মতো করে খাদ্য সংরক্ষণ করে। 60%, কিন্তু অনেকগুলো চিনি দিতে হবে। বাকি 40% পানি। আচার তৈরির ক্ষেত্রে ভিনেগারের সাথে এটি যোগ করে ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যালকোহল, বিশুদ্ধ ইথানল সবচেয়ে শক্তিশালী প্রিজারভেটিভ। এটি সব ধরনের অণুজীবকে ধ্বংস করে খাদ্যের গুণাগুণ ঠিক রাখে। মিথানল বিষাক্ত বলে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয় না। এটা কিন্তু মাথায় রেখো ভাইয়া, হ্যাঁ। না না নুসরাত, 65-70 না, মানে বলছি মিনিমাম 60 আর কি, বুঝছো? মিনিমাম 60। 65-70 তো জেনারেল রেশিও, মিনিমাম 60, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, বিশুদ্ধ ইথানল শক্তিশালী প্রিজারভেটিভ, বাট মিথানল কিন্তু বিষাক্ত। ওকে, মিথানল হচ্ছে বিষাক্ত, এটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয় না। এটা কিন্তু খুব ভালো একটা অবজেক্টিভ হিসেবে কাজে লাগবে। তো তোমরা পুরো স্লাইডটা একটু ভালো মতো একবার পড়ো, রিডিং দেওয়া শেষ হলে চ্যাট বক্সে একটা ডি লিখো, ডি মানে হচ্ছে ডান, হ্যাঁ, দেন হচ্ছে ভাই সামনের দিকে যাবো। ওকে, তো মোটামুটি কয়েকজন পড়ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো সবই প্রিজারভেটিভ, মানে মিথানলটা হচ্ছে বিষাক্ত আর কি, কিন্তু বেসিক্যালি ইথানল ইউজ করা হয়, পরের গুলো ইউজ করা হয় না। আচ্ছা, তো মোটামুটি কয়েকজন পড়ছো? হ্যাঁ, বাকিরাও পড়ে ফেলো, বাকিরাও পড়ে ফেলো। হ্যাঁ, মিথানল বার্নিশে কাজে লাগে। গুড, অতনু। আচ্ছা, তো আশা করি মোটামুটি তোমাদের পড়া হয়েছে। হুম, দেন চলো আমরা একটু সামনের দিকে আগাই। জাস্ট এ মিনিট। ওকে, সো আমরা এটা আগাইলাম, এটা আমরা পড়া হইলো। তারপর চলো সামনের দিকে যাই। দেখো, এখন আমরা পড়বো হচ্ছে কৃত্রিমটা। হুম, কৃত্রিম খাদ্য সংরক্ষক। তো কৃত্রিম খাদ্য সংরক্ষকের মধ্যে কয়েকটা পার্ট আছে যেগুলো আমাদের খুব ভালো মতো বোঝা লাগবে। তো চলো ওই পার্টগুলো একটু ভালো মতো আগে শেষ করি। তো যে সকল রাসায়নিক দ্রব্য খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় তাদেরকে কৃত্রিম প্রিজারভেটিভ বলা হয়। তো এরকম কৃত্রিম প্রিজারভেটিভ মূলত 3টা শ্রেণীতে বিভক্ত ভাইয়া, বুঝছো? পিকলিং এজেন্ট হচ্ছে পিকল তৈরিতে কাজে লাগে, ইস্তেয়া। পিকল মানে কি? ওই যে জ্যাম জেলি, ওগুলো আর কি, হ্যাঁ। দেখো, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট আর কিলিটিং এজেন্ট। আচ্ছা, তো খেয়াল করো, কৃত্রিম সংরক্ষকের যে 3টা ক্যাটাগরি, 3টার 3 রকম কাজ আছে অ্যাকচুয়ালি। এইটার কাজ হচ্ছে সে মূলত ওই যে ব্যাকটেরিয়া, মাইক্রো টাইক্রো জিনিসপত্র আছে না, মানে মাইক্রোব বলা হয় এগুলাকে। মাইক্রোব মানে হচ্ছে ব্যাকটেরিয়া বা ওইসব জিনিসপত্র, ধরো লিখি ব্যাকটেরিয়া, হ্যাঁ, বা ইটিসি, ওরকম জিনিসপত্রকে দূরে রাখতে এটা ইউজ করা হয়, মানে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। ওকে, দেন হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। এটার কাজ কি? জারণ করতে বাধা দেয়, জারণ করতে বাধা দেয় এই। আর কিলেটিং এজেন্ট কি করে জানো? এনজাইমের কাজ নষ্ট করে, এনজাইমের কাজ নষ্ট করে। তো এটা নিয়ে আমরা একটু পরেই পড়বো বেসিক্যালি, তারপরও দেখি যে এটা হচ্ছে এক্সাম্পল। এত কিছু তো অবশ্যই মুখস্থ করা লাগবে না, বাট এক্সাম্পল গুলো একটু দেখো আর কি, জাস্ট, হ্যাঁ। কি কি লেখা আছে দেখো। অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট মানে যারা ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া এগুলো দূর করে, এদের মেইন কাজগুলো কি? এদের মেইন কাজগুলো হচ্ছে, দেখো, এরা বেনজোইক অ্যাসিড, তারপর কি সোডিয়াম বেনজোয়েট, তারপর সরবিক অ্যাসিড, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম প্রোপানয়েড,
নাইট্রেট, নাইট্রাইট, সালফাইট, সালফার ডাইঅক্সাইড, এরা হচ্ছে বেসিক্যালি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট কি? যারা ওই যে জারণ করতে বাধা দেয়, তো এগুলা কি? সালফাইট, ভিটামিন ই, ভিটামিন সি। ভিটামিন সি এর নাম তো মনে আছে, যে অ্যাসকর্বিক অ্যাসিড, তাই না? আচ্ছা, তো এটা গেল ভিটামিন সি। তারপর আসলো কি? বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন অ্যানিসল। আর বিএইচটিটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। তো এই জিনিসগুলোর সংকেতগুলো একটু পরে দেখবো আমরা, অসুবিধা নাই। তো এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্টের কাজটা কি বেসিক্যালি বলি, কিলাকিলি করা আর কি। মানে মনে করো এনজাইম যখন কোনোটার মধ্যে থাকে, তো এনজাইম যদি কাজ করতে থাকে তাহলে জিনিসটা কি হয়, বিক্রিয়া করতেই থাকে, বুঝছো? তো ওদের মধ্যে যাতে বিক্রিয়াটা না হয়, এই কারণে হচ্ছে ওরা কি করে, কিলিটিং এজেন্ট হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, মানে কিন্তু ভিটামিন সি, বুঝতে পারতেছো? আর ইডিটিএ। তো এরকম এই যে ইথিলিন ডাই, এরকম বিশাল একটা নাম আছে। তো এটা হচ্ছে ঘটনা। তো এইখানটা কয়েকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আগে ঠান্ডা মাথায় 1 মিনিট দেখো, তারপর আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। হুম, জাস্ট ঠান্ডা মাথায় একবার চোখ বলো, আর কিচ্ছু না। ঠান্ডা মাথায় একবার চোখ বলো, তাহলেই হবে। আচ্ছা, তো আশা করি মোটামুটি তোমরা সবাই দেখছো এই জিনিসগুলো। এগুলো মনে রাখা লাগবে না, এক্সাম্পলগুলো জাস্ট দেখে রাখবা, হ্যাঁ, অত একটা প্যারা নাই। আচ্ছা, তারপর চলো পরেরটায় যাই। দেখো, এই স্লাইডটা তোমরা ঠান্ডা মাথায় আগে পুরোটা সবাই পড়ো, তারপর ভাইয়া ব্যাখ্যা করবো, তাহলে বেটার। ঠিক আছে, এই স্লাইডটা আগে ঠান্ডা মাথায় তোমরা পুরোটা পড়ো। হুম, পড়া শেষ হলে আগে ডি দিবা, তারপর ভাইয়া ব্যাখ্যা করবো।
ওকে, তো অনেকেই হচ্ছে ডি দিছো, সো চলো আমরা হচ্ছে এবার একটু সামনের দিকে যাই, দেখাই তোমাদেরকে আসলে ব্যাপারগুলো কি। তো অ্যান্টি মাইক্রোবিয়ালের কাজটাকে দেখো, এরা ব্যাকটেরিয়া, একটু ধরো কালারটা চেঞ্জ করি তাহলে ভালো মতো বুঝবা। এরা ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস। মোল্ডস মানে হচ্ছে এই যে ছত্রাক টাইপের জিনিসপত্র আছে না, মানে যে ইস্ট টিস্ট যেগুলো আর কি, এইসব মোল্ডস হলো কি একত্রিতভাবে গুচ্ছাকারে যেসব ছত্রাকগুলো তৈরি হয় সেগুলা। হ্যাঁ, তো এগুলো প্রতিহত করে। 0.1%-এর চেয়ে নিচের মাত্রা ব্যবহার করতে হয়। এসব অণুগুলোকে ফাটিয়ে দেয়, এনজাইমের ক্রিয়া রোধ করে। এখন তোমাদের মনে আছে কি যে এনজাইমের আসল কাজটা কে করে? কিলেটিং এজেন্ট করে। হ্যাঁ, তো জাস্ট ওই যে প্রত্যেকটার মধ্যেই তো কিছু না কিছু গুণ থাকেই সবার, ওইটা আর কি। কিন্তু এটার মেইন কাজ কিন্তু এই যে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া এগুলো রোধ করা, পাশাপাশি এনজাইমের ক্রিয়াও রোধ করে। আর হচ্ছে এসব প্রিজারভেটিভ অম্লধর্মী হয়, ঠিক আছে, নর্মালি। তারপর দেখো অ্যান্টিঅক্সিডেন্ট কি বলছে, যে সকল রাসায়নিক পদার্থ চর্বি বা লিপিড অণুর জারণ বিজারণে অংশগ্রহণকারী অক্সিজেন অণু এবং এদের মুক্ত মূলককে শোষণ করে চেইন বিক্রিয়াকে রোধ করতে পারে, তাদের অ্যান্টিঅক্সিডেন্ট বলে। মানে মেইন কথা হচ্ছে অক্সিজেনকে বিক্রিয়া করতে দেয় না তারা। হ্যাঁ, এদেরকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। এদের ফলে চর্বিযুক্ত খাদ্যের পচন রোধ হয় এবং কালো দাগ সৃষ্টি হওয়া থেকে রক্ষা করে। ওই যে আপেল রেখে দিলে কালো হয়ে যায় না, তো ওই তো ওইখানে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট দেই, দিলেই হচ্ছে আর কালো জিনিসটা হয় না। তারপর হলো কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্টের কাজ কি? খাদ্যদ্রব্য থাকা অবস্থা ধাতুর আয়নগুলো তেল চর্বির জারণে প্রভাবক হিসেবে কাজ করে, ফলে খাদ্যদ্রব্য নষ্ট হয়। তো এই যে এইটাই আসলে কি এনজাইমের কাজ আর কি, বুঝছো? এটাতে নষ্ট করার কাজটাই হচ্ছে কিলেটিং এজেন্টের কাজ। ওকে, তো বেসিক্যালি এটা মেইনলি এনজাইম হিসেবে কাজ করে। এটা হচ্ছে এই যে মোল্ড বা মাইক্রোবস এর কাজে কাজ করে। আর এটা হচ্ছে অক্সিজেনকে ক্রস করতে কাজে লাগায়। ঠিক আছে, এই এটা এনজাইমকে ক্রস করে আর এটা মোল্ডকে ক্রস করে। ঠিক আছে, তাহলে এই বেসিক তিনটা পার্থক্য আশা করি তোমরা সবাই বুঝছো, এবং সবাই যদি আসে কখনো ওই ছোটখাটো লেখা আকারে আশা করি লিখতে পারবা। হ্যাঁ, ওকে, সো চলো এবার আসি একটা রুয়েটের কোশ্চেনের মধ্যে। হ্যাঁ, এর বলছিল যে অ্যান্টিঅক্সিডেন্ট কি, এটা তো খুব ভালো মতো তোমরা লিখতে পারবে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে যে জারণ করতে বাধা দেয়, সেই কিন্তু আসলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, তাই না? জারণ করতে যে বাধা দেয় সে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তারপর বলছে নিম্নলিখিত অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর গাঠনিক সংকেত লিখো। কি কি আছে দেখো, বিএইচটি বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, প্রোপাইল গ্যালেট আর টিবিএইচকিউ। হ্যাঁ, মানে টার্ট মানে টার্সিয়ারি, টার্সিয়ারি মানে কিন্তু 3 ডিগ্রি। হ্যাঁ, এগুলো আমরা আরো পরবর্তীতে দেখবো। টারশিয়ারি বিউটাইল হাইড্রোক্সিকুইনন। হ্যাঁ, তো এখন ব্যাপারটা দেখো, এগুলো আসছিল হচ্ছে একটা অ্যাডমিশন টেস্টে, বাট তারপর আমি তোমাদের এখানে দিছি এই কারণে জাস্ট সংকেতগুলো দেখে রাখো। হ্যাঁ, ইন্টারে বা বোর্ডের কোশ্চেনে কিন্তু কখনো এরকম আসবে না, জাস্ট তোমাদের সংকেতগুলোর সাথে পরিচিত করার জন্য এগুলো দেওয়া। ওকে, এগুলো কিন্তু আসলে অ্যান্টিঅক্সিডেন্টের কয়েকটা এক্সাম্পল, জাস্ট তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসগুলোকে বুঝতেছো, যে জিনিসগুলো কেন দেখানো হয়েছে, শুধুমাত্র তোমাদের ওই যে দেখার পারপাসে, যাতে তোমরা বুঝতে পারো এই জিনিসটা কেন ইউজ করা হয়েছে। হুম, আচ্ছা, তাহলে এটা গেল অ্যান্টিঅক্সিডেন্টের কাহিনী, কয়েকটা অ্যান্টিঅক্সিডেন্টের এক্সাম্পল। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের জন্য একটা পোল দিই। দেখো, এই পোলটা ঠান্ডা মাথায় একটু অ্যান্সার করো তো, কোনটা দুই ধরনের মানে ইয়ে হিসেবে কাজ করে। দেখো, প্রিজারভেটিভ হিসেবে 1 মিনিট টাইম, ঠান্ডা মাথায় অ্যান্সারটা করো। আর কয়েকজন বাকি আছে, অ্যান্সার করে দাও, অ্যান্সার করে দাও ভাইয়া সবাই। সহজ জিনিস, হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করে দাও, সিম্পল একটা জিনিস। আচ্ছা, তো দেখো, সো মোটামুটি সবাই অ্যান্সার ট্যান্সার করছো, তো আমি হচ্ছে পোলটা অফ করতেছি। দেখো, 88% মানুষ হচ্ছে রাইট অ্যান্সার দিছো। হ্যাঁ, ইথানোইক অ্যাসিড। তো চলো দেখি আসলে কোনটা হবে অ্যান্সার। দেখো, ইথানিক অ্যাসিডই হবে।
ইথানোয়িক অ্যাসিডটা মানে আছে ওই যে CH3COOH, ভিনেগারটা আর কি বেসিক্যালি। তো এটার কিন্তু প্রাকৃতিক হিসেবে ও কিন্তু কি হিসেবে কাজ করে, ডাইরেক্ট ভিনেগার হিসেবে কাজ করে কিন্তু, মানে যে গ্লুকোজে পাওয়া যায়, গ্লুকোজ থেকে আর কি পাওয়া যায়। হ্যাঁ, গ্লুকোজ থেকে। আর কৃত্রিম যেটা আর্টিফিশিয়াল, ওই কৃত্রিমটা কোত্থেকে পাওয়া যায় বলো তো? অ্যালকোহল থেকে, তাই না? অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে তাকে হচ্ছে পাওয়া যায়। তো এটা একটু মাথায় রেখো আর কি, হ্যাঁ, যে ও হচ্ছে দুটো হিসেবে কাজ করে, ও হচ্ছে প্রাকৃতিক প্লাস কৃত্রিম, দুইটাই হিসেবে কাজ করে, প্রিজারভেটিভ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড হবে। ওকে, সো আমরা হচ্ছে অনেকক্ষণ তো বকবক করলাম, এবার একটা 5 মিনিটের একটা ব্রেক দিই, দেন হচ্ছে আমরা আবার পড়া কন্টিনিউ করব, ঠিক আছে? ফর্মালডিহাইড কেন ইউজ হয়? ওই যে বাঁচায় রাখার জন্য। হ্যাঁ, ফর্মালডিহাইড একটা মজার কাহিনী আছে, বলবো না। 5 মিনিট একটা ব্রেক দিই, দেন হচ্ছে আমরা আবার শুরু করবো না, ঠিক আছে? এই 5 মিনিটে একটু ব্রেক নিয়ে চিল করে আসো। আচ্ছা, এই ফাঁকে একটু পরে আবার জিনিসগুলো দেখাই নিব না, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ। সো ব্রেকে গেলাম, ভাই একটু পানি টানি খেয়ে আসি, তোমরা এই ফাঁকে পানি টানি খেয়ে আসো, তারপর আবার শুরু করতেছি। হ্যাঁ, আজকের ক্লাসটা শর্ট, প্যারা নেই, আরেকটুই বাকি আছে।
ওকে, কি খবর পোলাবান, কি খবর, কেমন আছো তোমরা সবাই? বলো, দিনকাল কেমন যায়? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কেমন গতিতে চলতেছে? যাক, ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ, গুড। পড়াশোনাটা তো ভালো মতো করা লাগবে। আস্তে আস্তে সব শেষে যেতেছে। সব বলবো সামিয়া, প্যারা নেই, লাস্ট ক্লাসে আমরা বলে দিব 4 নম্বর চ্যাপ্টারটা কেমন টেকনিক্যালি পড়লে ভালো হয় আর কি। হ্যাঁ, প্যারা নেই, কলেজে অ্যাসাইনমেন্ট হইতেছে, খুব খারাপ অবস্থা। হ্যাঁ, বলো কি? আস্তে ধীরে করতে পারে ভাইয়া, প্যারা নেওয়া যাবে না। কলেজ খুলে যাবে, হ্যাঁ মনে হচ্ছে, ইনশাল্লাহ খুলে তো ভালোই। জানাবে। ওকে, আচ্ছা, না না ইনশাল্লাহ হবে সময়। ওকে, সো মোটামুটি আমরা তো ব্রেক নিলাম, 5 মিনিটের মতো হইলো। হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে শুরু করে দিই, আজকে আর বেশিক্ষণ লাগবে না, ইজিলি শেষ হয়ে যাবে। সো লেটস স্টার্ট। ফার্স্ট একটা না, বইয়ের মধ্যে এইসব টপিক একটু আলোচনা আছে সুষমা, বুঝছো তো ভাই, ওইটাকে সুন্দর করে সাজিয়েছি, স্লাইডটা পড়লেই হয় আসলে, আর বেশি কিছু লাগবে না আশা করি। তো আপাতত এটা একটু মুছে দিই। তো চলো সামনের দিকে আগে। ওকে, তো এখন আমরা অ্যাকচুয়ালি যেটা পড়বো, ক্যানিং পড়বো। হ্যাঁ, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। ক্যানিং, আমরা ক্যানিং পড়বো, মানে কৌটাজাতকরণ যেটাকে বলে। তো খাদ্যকে সংরক্ষণ করার জন্য যে কৌটাজাতকরণের ভূমিকা, সেই জিনিসটা হচ্ছে আমরা এখন পড়বো, কিভাবে ক্যানিং করে পুরো প্রসেসটা পড়বো। তো চলো প্রসেসটা স্টার্ট করি। তো দেখো এখানে কি কি দেওয়া আছে, একটা মিনিট। দেখো নর্মালি কি হয়, বেসিক্যালি প্রথমে কি হয়, এই যে আমরা যেটার প্রসেস করতে চাই সেটাকে আগে নেওয়া হয়, নিয়ে সেটাকে আগে কি করা হয়, যে ট্রান্সপোর্ট করা হয় কোথায়, ওই যে আমাদের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে এটাকে বিভিন্ন ধরনের প্রসেসের মধ্যে দিয়ে নেওয়া হয়। প্রসেসের পরে ওইটাকে আরো প্রসেস করে আমাদের উপযোগী করে বানানো হয়, তারপর বাজারজাতকরণ করা হয়, তাই না? তার মানে প্রথমে কার কাছে যায়, সাপ্লায়ার। মানে সাপ্লায়ার কি করে, যে দেয় আর কি, যোগানদাতা। সাপ্লায়ার থেকে যায় মিডলম্যান, মধ্যম লোক, মধ্যম দালাল আর কি, ঠিক আছে, দালালের কাছে যায়। তারপর দালাল থেকে কার কাছে যায়, তারপর ব্যবসায়, তাই তো আস্তে আস্তে নামে। তো ব্যাপারটা হচ্ছে এরকম করে যাইতে থাকে। হুম, তো ঠান্ডা মাথায় তারপর যায় ভোক্তার কাছে। এই তো এরকম করে, বা এই মাঝখানেটার মধ্যম দালাল না লিখে মনে করো লিখতে পারো ফ্যাক্টরি, ফ্যাক্টরি লিখতে পারো, দেন আস্তে আস্তে ভোক্তার কাছে চলে যায়। তো এটা হচ্ছে বেসিক কোটাজাতকরণের মূল নীতি। হ্যাঁ, একদম বেসিক নীতি। এই নীতির উপর বেস করে জিনিসটা করা হয়েছে। তো এইটার মধ্যে কি কি প্রসেস কাজ করে, ওকে তো চলো দেখি। দেখো, প্রথমে আমাদের কাঁচামাল সংগ্রহ করা লাগে। এক মিনিট। প্রথমে কাঁচামাল সংগ্রহ করা লাগে, ওকে। তারপর হচ্ছে, সংগ্রহ করলে কিন্তু হবে না, আগে বাছাই করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা বড় কোনটা ছোট, তাই না? এরকম করে বাছাই করতে হবে। তারপর জিনিসটাকে ধুইতে হবে, ধোয়ার পর খোসা ছাড়াইতে হবে। তারপর টুকরা টুকরা করতে হবে, লাইক তুমি মনে করো একটা, কিসের কথা, আলুর কথাই চিন্তা করো। মনে করো আলুকে তুমি ইয়া করবা, কোটাজাত করবা, তুমি একটা আলুর ইন্ডাস্ট্রির মালিক। তো ফার্স্টে আলু তো সংগ্রহ করবা, সংগ্রহ করার পর দেখবা ছোট আলু কোনগুলা, বড় আলু কোনগুলা, মিষ্টি আলু কোনগুলা, নর্মাল আলু কোনগুলা, হ্যাঁ এগুলো আলাদা করবা। তারপর এগুলোর ভালো মতো ধুইতে হবে, ধোয়ার পর খোসাটা ছাড়াইতে হবে, ছোট ছোট টুকরা করতে হবে। টুকরা করার পর কি করতে হবে, ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং মানে সিদ্ধ করা, সিদ্ধ করতে হবে। সিদ্ধ করলে কি হবে বলো তো? তো সিদ্ধ করলে ঠান্ডা মাথায়, মানে চিন্তা করে দেখো, এটার ভিতরে যে জীবাণুগুলো ওগুলো মরবে এবং জিনিসটা শুষ্ক হবে। তারপর দেখো পাত্রে ভর্তি করা, পাত্রে যে ভর্তি করতেছে, এই পাত্রে ভর্তি করাটার ব্যাপারটা কি, পাত্রে ভর্তি করার ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে, ওই যে আমি প্রথমবার পাত্রের মধ্যে জিনিসটা রাখবো, রাখার পর এটার মধ্যে প্রিজারভেটিভ গুলা দিব যাতে আটকায় থাকে। হ্যাঁ, তারপর এক্সস্ট করবো, এক্সস্ট করবো মানে পাত্রের ভিতরে যাতে কোনো বায়ু থাকতে না পারে ওটা এক্সস্ট করে দেবো, আটকায় দিব। সিলিং করবো, সিলিং মানে আটকায় দেওয়া পুরোটা,
বুঝছো, যাতে ওই যে ভিতরে বায়ু থাকলো না, কিছুই থাকলো না, আটকাই দিলাম। তারপর দেখো রিটর্ট করব। রিটর্ট করা মানে কি ভাইয়া? রিটর্ট করা মানে হচ্ছে বদ্ধ পাত্রে তাপ দিয়ে নির্বীজ করা। নির্বীজ করা মানে হচ্ছে জীবাণু মুক্ত করা আর কি, হিট দিতে দিতে থাকবো যাতে জীবাণুগুলো মরে যায়। তারপর ঠান্ডা করব, তারপর লেবেল করব। লেবেল করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে কয়দিন এটা টিকবে, ওই যে শেলফ লাইফ মনে আছে, কয়দিন টিকবে, 1 বছর টিকবে না 6 মাস টিকবে। তারপর হচ্ছে এটা কবে বানানো হয়েছে, কবে, ওই যে এমএফ যে এক্সপায়ারি ডেট এটা। তারপর গুদামজাত করব, দেন পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী বাজারে সাপ্লাই দিব। এই, ঠিক আছে, মেয়াদের ব্যাপার স্যাপারগুলো। তোমরা পুরো প্রসেসটা একটু 1 মিনিট পরও, তারপর ভাই আরেকবার পুরোটা ব্যাখ্যা করবো, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, দরকার এটা। পুরো প্রসেসটা একবার পড়ো, তারপর ভাইয়া পুরোটা একবার ব্যাখ্যা করবো। ওকে, তো মোটামুটি আশা করি সবাই দেখছো। তাহলে পুরো প্রসেসটা আরেকবার বলি। সাপোজ তুমি হচ্ছে ইন্ডাস্ট্রির মালিক আর কি, হ্যাঁ? তাহলে তোমার কাছে অনেকগুলো আলু আছে। এই যে অতনু বলছে কি গোল আলু, ডায়মন্ড আলু, হ্যাঁ? তো মনে করো আলু সংগ্রহ করছো, এখন ফার্স্টে তো কাঁচামাল সংগ্রহ করলা। তো কাঁচামাল সংগ্রহ করার পরে তুমি কি করবা? কাঁচামাল সংগ্রহ করার পরে তুমি বাছাই করবা, হ্যাঁ, কোনটা কোন সাইজের। তারপর দেখো এটাকে ধুইতে হবে। ধোয়ার পর খোসা ছাড়াইতে হবে, টুকরা করতে হবে। টুকরা করলে বেশি ভালো হবে আর কি জিনিসটা। তারপর সিদ্ধ করবো। সিদ্ধ করলে কি জীবাণু টিবাণু বা ভিতরে যে পানিটা যেটা পচাই দিতে পারতো, এটা অফ হয়ে যাবে, তাই তো? তারপর দেখো পাত্রে ভর্তি করলাম। পাত্রে ভর্তি করার পরে কি করলাম দেখো, প্রিজারভেটিভ যোগ করলাম। ওকে, হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসই লাগে আর কি কিয়াফাত, হ্যাঁ। নির্বীজকরণ মানে জীবাণু মুক্ত করা। প্রিজারভেটিভ দিলাম। প্রিজারভেটিভ দেওয়ার পরে আমরা এক্সস্ট করব, মানে ভিতরে যে বায়ু আছে বায়ুটাকে বের করে ফেললাম। বের করার সাথে সাথে এটাকে আটকে দেবো, সিলিং করে দেবো। আটকানোর পরে রিটর্ট করব। রিটর্ট করার মানে কি? বদ্ধ পাত্রে তাপ দিয়ে নির্বীজকরণ, মানে ওটাকে হিট দিব। একটা পাত্রকে হিট দিয়ে ভিতরের যে জীবাণুগুলো আছে ওগুলোকে মেরে ফেলবো। তারপর ঠান্ডা করব। ঠান্ডা করে দেন লেবেল করব। লেবেল করে দেন গুদামজাত করব। এটা কিন্তু ওই যে ডিসকভারি চ্যানেলে দেখায়, যে নাবিল যেটা বলতেছে, গুড। মানে ফুড ফ্যাক্টরিতে এগুলো কিন্তু দেখায় আসলে, হ্যাঁ। তো কারো যদি দেখতে হয় এগুলো দেখতে পারে। এগুলো কিন্তু চিপস বানানোর একটা কৌশল বললাম আর কি, লাইক, হ্যাঁ, এটা কিন্তু জেনারেল সবার জন্য। এক্সস্টিংটা হচ্ছে আহ মানে বাতাস এক্সস্ট করা, বাতাস বের করে দেওয়া। এক্সস্টিংটা হচ্ছে বাতাস বের করে দেওয়া, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা, বাতাসটা বের করে দেওয়া, সিম্পল। মানে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আর বাতাস থাকা মানে কি? অক্সিজেন আছে, অক্সিজেন থাকা মানে কি? জারণ হবে, মানে অক্সিডেন্ট। তাহলে এটা তো খারাপ না, এই জন্য বাতাসটা বের করে দেয়, বুঝছো সাকিব? এই হলো ঘটনা। 12টা ধাপে না, মানে জাস্ট জেনারেল একটা ধাপ বললাম আর কি ভাইয়া, যে হ্যাঁ এরকম 14টা ধাপ এগুলো হয়। আরো অনেকগুলো ধাপ আছে। অনেক ক্ষেত্রে অনেকগুলো কম লাগে, অনেক ক্ষেত্রে অনেকগুলো বেশি লাগে, বাট জেনারেল কেস হচ্ছে এই কয়েকটা। আমরা কি সবাই মোটামুটি ফুড ক্যানিং জিনিসটা বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে লেখো তো, কষ্ট করে ভাইয়া। ওকে, তাহলে আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছি, গুড, ভেরি গুড। সো এই যে এটা কিন্তু অনেক আসে, বুঝছো, কোটাজাতকরণের মূলনীতিটা প্রচুর আসে পরীক্ষায়। হ্যাঁ, আশা করি বুঝছো। তো চলো এবার হচ্ছে একটু সামনের দিকে আসি। দেখো, এবার হচ্ছে দেশি ফল, এরকম একদম স্পেসিফিক করে আসে যে দেশি ফলের মূলনীতি লেখো, এই লেখো, সেই লেখো। প্রসেস কিন্তু সেম। এই যে দেখো, ফ্রুট নিলাম, বাছাই করলাম, তারপর ধুইলাম, কাটলাম। কাটার পরে বিভিন্ন ধরনের জুস বানাইছি কিন্তু, হ্যাঁ, বিভিন্ন ধরনের জুস। ওই জুসগুলা থেকে আমরা অনেক কিছু করে, ওই যে নর্মাল ক্যান জুস বানাইতে পারি। পিকেল, পিকেল মানে হচ্ছে ওই যে জেলি টেলি গুলো বানাইতে পারি, বহুত কিছু কিন্তু বানাইতে পারি। মানে মূল প্রসেস কিন্তু সব দিক দিয়েই সেম। চিন্তা করে দেখো, একটু ঠান্ডা মাথায় পুরো জিনিসটা একবার দেখো তো। পুরো জিনিসটা একবার পড়ো। ইংলিশে আছে, বাট সহজ ইংলিশে আছে। ঠান্ডা মাথায় পুরো জিনিসটা একবার পড়ো। খুব সহজ ভাষায় কয়েকটা কথা লেখা আছে।
ওকে, ওকে। আচ্ছা, পাস্তুরাইজারের মেইন কাজটা কি? পাস্তুরাইজার কাজ হচ্ছে এটারে আগে গরম করে, জীবাণু মারে, তারপর এটারে মনে করো ঠান্ডা করে। হ্যাঁ, এই এই করে আর কি, আর কিছু না। ও, আমার নাম আছে, আচ্ছা, ওই যে ফ্রোজেন দেখে বলতেছো। আচ্ছা, পাস্তুরাইজারের মেইন কাজ হচ্ছে এটা গরম করে আর ঠান্ডা করে। গরম করে জীবাণু মরে, ঠান্ডা করলে মানে হচ্ছে এটা আবার ওই যে বিক্রিয়া করার জন্য প্রস্তুত করে, বুঝছো, বিভিন্ন ধরনের কাজ করার জন্য প্রস্তুত করে। এই- এইটা হচ্ছে বেসিক কাজ ওদের। গেল। তারপর এটা মোটামুটি আশা করি দেখছো। এবার আসো সবজি। সবজিটাও কিন্তু সেম, দেখো, সবজি নিলা, ওটাকে হারভেস্ট করলা, মানে তো বুঝছো, মানে জিনিসটা বাগান থেকে নিলা, নেওয়ার পর এটা ট্রান্সপোর্ট করলা, তারপর দেখলা কোনটা ভালো কোনটা খারাপ, তারপর কোল্ড স্টোরেজে যে ধুইলা, ধোয়ার পরে যে কাটলা, ছোট ছোট করলা, ব্লাঞ্চিং করছিলাম আমরা, সিদ্ধ করা, তারপরে যে ক্যানের মধ্যে ভরছি, তারপর সিল করছি, হ্যাঁ, তারপরে যে এটাকে, যে এটার নাম কি ছিল মনে আছে, রিটর্টিং, হ্যাঁ, আমরা নির্বীজ করছি, তারপর ঠান্ডা করছি, তারপর স্টোরেজে ভরছি, লেবেল করছি, পাঠাই দিছি, সবই কিন্তু সেম, কোনটা কিন্তু ডিফারেন্ট না, খেয়াল করো। সব ক্ষেত্রে এক, কোনটাতে একটা বেশি প্রসেস আছে, কোনটাতে একটা কম প্রসেস আছে, এই আর কিছুই না। বেসিক প্রসেস কিন্তু ওই 14টাই। ঠিক আছে, তো মনে রাখবা, যখনই তোমাদেরকে এরকম ফল সবজি কিছু একটা দিবে, তোমরা কি করবা বলো? ঘুরে ফিরে বলবা হ্যাঁ ফল বাগান থেকে পাড়া হয়, বাস, তারপর সব সেম। ওই যে কুমিরের গল্পের মতো, তাই না? যাই লিখতে দিত, খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা, ওরকম করে একটা গল্প ছিল না? হ্যাঁ, যাই লিখতে দিবে ওইখানেই যাবা ঘুরে ফিরে। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখো মাছ, মাছেরটাও কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, মাছেরটা একটু অন্যরকম। দেখো, ফার্স্টে কি করা হয়, ফার্স্টে হচ্ছে এই ক্যানিং এর আগে তোমার যে মাছ ধরলাম, এটা ঠান্ডা করলাম, তারপর কি করা হয়, ঠান্ডা করার পর জিনিসটাকে মাপা হয়, মাপা হওয়ার পর এটা আবার ওই যে একটু গরম করা হয় যাতে জিনিসের ঠান্ডার জিনিসটা দূর হয়, তারপর এটাকে কাটা হয়, তারপরে যে ধোয়া দেওয়া হয় মানে স্টিম করা হয়, তারপর ছোট ছোট পিস করা হয়, তারপরে যে সেম সিলিং টিলিং করে জীবাণুমুক্ত করে তারপর পাস করা হয়। যে মানে যে কোনো কিছুরই মূলনীতি সেম, এই যে প্রথম দিকে একটু আলাদা অথবা সেম। এই শুটকি বা শুটকি বানায় না ওরকম, অনেক কিছু শুটকিও কিন্তু এরকমই বানায়, মাছ টাছ নেয়, ছোট ছোট পিস করে না শুটকিতে। শুটকিতে কি করে, ছোট মাছগুলা নেয়, বা অনেক সময় বড় মাছও থাকে, ওগুলাকে নিয়ে সিম্পলি ভাবে তোমার ওই যে রোদে শুকাইতে দিয়ে দেয়, হ্যাঁ, রোদে শুকাইতে দিয়ে দেয়, বা পানি টানি দূর করে, মেশিনারিজ ইউজ করে, তো অনেক কিছুই করে আর কি। হ্যাঁ, এই হইলো তাদের প্রসেস গুলো। গেল। আচ্ছা, এরপর মজার জিনিস বলো, দেখছো বার্গার, বার্গার দেওয়ার একটা কারণ হচ্ছে মাংস প্রক্রিয়াজাতকরণেও কি সেম না আসলে? মাংসটা নিব, তারপর বলো তো মাংসের মধ্যে কোনটা দিয়ে সংরক্ষণ করা হয়, যেটা পড়ছিলা তোমরা, বলো মাংসের মধ্যে কোনটা দিয়ে সংরক্ষণ করা হয়, একদম শুরুতে পড়ছিলাম মনে আছে? মাংসের মধ্যে লবণ দিত, তাই না? লবণ দিয়ে শনাক্ত করা হতো, তাই মানে এই যে সংরক্ষণ করা হতো। আর অ্যাসকর্বিক দিত, যাতে হচ্ছে কি হইতো না, ওই যে নাইট্রোসেমিনাসটা হইতো না। তো সুন্দর মতো সবকিছু সংরক্ষণ করতো, মানে সেম প্রসেস, সেম প্রসেস। তো বলো, সবাইকে জিজ্ঞেস করি যে আমরা যে প্রিজারভেটিভ গুলো পড়লাম, যে এত ধরনের খাদ্য সংরক্ষক আছে, প্লাস আমরা যে খাদ্য প্রক্রিয়াজাতকরণটা পড়লাম, বা বিভিন্ন রাসায়নিকের নামগুলো পড়লাম, বা বিভিন্ন জিনিসপত্র গুলা পড়লাম, প্রসেস গুলা পড়লাম, সবগুলাকে আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি? এই জিনিসগুলা, এগুলা এখন কেমনে পড়বা? হুম, এই জিনিসগুলো আশা করি আমরা সবাই বুঝতে পারছি, তাই না? গুড। জিনিসগুলো এখন কেমনে পড়বা? এই জিনিসগুলো কিচ্ছুই না, স্লাইডটা নিবা, যখন ভাই আপলোড করব রিডিং দিবা, জাস্ট একবার রিডিং দিয়ে রেখে দিবা, এগুলো এমসিকিউর জন্য, এগুলো রিডিং দেওয়ার জন্য। এই যে লাস্টে যে প্রসেস গুলো আমরা পড়লাম না, এগুলো হচ্ছে মেইনলি পরীক্ষা আসবে। যে এই যে মনে করো একটা ফলের ছবি দিয়ে বলবো এই ফলটাকে কিভাবে সংরক্ষণ করবে বলো, তখন কি করবো, ওই যে ওই প্রসেস গুলো লিখে দিবা। কোন প্রসেসটা আমি স্পেসিফিক্যালি দেখাই, এই যে এইগুলা পুরোটা লিখবা, 14টা প্রসেস লিখবা, যে এটা এভাবে করে, এটা এভাবে করে, এই করে সেই করে। আর মাঝে মাঝে অবজেক্টিভের জন্য কোনগুলো আসে, এই যে এগুলো অবজেক্টিভ না, এটা কিন্তু সাবজেক্টিভই আসে, যে হচ্ছে এই ইয়ার মধ্যে, রিটেনের মধ্যে, যে হচ্ছে এই যে কিলিটিং এজেন্টের কাজ কি, অ্যান্টি মাইক্রোবিয়ালের কাজ কি, অ্যান্টি অক্সিডেন্টের কাজ কি, ঠিক আছে, এগুলো আসে। আর বেসিক্যালি এইখানে থেকে যে যেগুলো পড়াইছিলাম, যে ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো কিন্তু অবজেক্টিভ ম্যাটেরিয়াল। তো এগুলো জাস্ট একবার রিডিং করলেই জিনিসগুলো কিন্তু হয়ে যাবে। ওকে, তো আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো আমাদের লেকচার আজকে এইটুকু, শেষ। নেক্সট দিন আমাদের লাস্ট ক্লাস এই পর্বের, এবং আমাদের ফাইনাল যে পেপারটা মানে ফার্স্ট পেপারের পুরাটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে নেক্সট দিন। তো আমাদের আর কোনো প্যারা হবে না। আশা করি আমরা সবাই জিনিসগুলো বুঝতে পারতেছি, এবং আমাদের আশা করি জিনিসগুলো কাজে লাগবে।
ইনশাল্লাহ আমি হ্যান্ড রেজ করে দিচ্ছি, যদি তারপরে কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো অবশ্যই। একদম ছোট্ট একটা ক্লাস, এরপরে ক্লাসটাও ছোট্ট ক্লাস, এরপরে ক্লাসে বরং আরো বলে দিব যে তোমরা পরবর্তীতে কিভাবে এই জিনিসগুলো পড়তে পারো, মানে এই 4 নম্বর অধ্যায়টা কিভাবে পড়লে আরো ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, জিনিসগুলো আমি তোমাদের আরো বলে দিব। তো তোমরা পরের ক্লাসটা একটু কইরো। হুম। হ্যাঁ, সেকেন্ড পার্টটা ইনশাল্লাহ থাকবো। সো ভালো থেকো, সুস্থ থেকো, যেহেতু কারো হ্যান্ড রেজ নাই। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই। হ্যাঁ রোজন ভাই, রোজন ভাই শুনতে ভাইয়া, পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। ওদের কোনো কোশ্চেন আছে কিনা আমরা দেখি, যদি কোনো হ্যাঁ হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, থাকে। দেখেন দেখেন, শিওর শিওর শিওর, আমি আছি আর কি, ওদের আমি যদি কোনো একটু কোশ্চেন থাকে তোমরা হ্যান্ড রাইজ করতে পারো, আমরা পারমিশন দিব। যদি কোনো টপিক রিলেটেড কোশ্চেন থাকে সেক্ষেত্রে হ্যান্ড রাইজ করতে পারো। ওদের কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা শেষ করতে পারি মনে হয়। জি জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, তাহলে লিভ নেন আপনি। আর স্টুডেন্ট তোমাদের যদি উদ্দেশ্য রিলেটেড কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে লিখতে পারো। দিনা ভাইয়া, মানে কোন পিডিএফ বা কোন ক্লাসের ওইটা একটু লিখে দিতে হবে যে ফিজিক্স এইটার আসলে পিডিএফ এর সমস্যা। সামিয়া তুমি একটু আমাকে নক করো পরে ক্লাস শেষে, আর টিনা তুমি একটু নক করো আমাকে ক্লাস শেষে। ফাতিমা রিভিশন করবো হবে কিনা এটা পরে জানানো হবে। টিনা তুমি হচ্ছে ক্লাস শেষে আমাকে একটু কল দাও, আর হচ্ছে সামিয়া, দুইজন। তো ঠিক আছে, আর কোনো কোর্সে পাচ্ছি না, সবাই ভালো থাকো। আচ্ছা, তোমার ম্যাথের পিডিএফ, আচ্ছা ম্যাথের পিডিএফ আমি দেখি, চেক করে দেখতেছি, যদি সমস্যা আমি আপলোড দিয়ে দিচ্ছি। তো ভালো থাকো, আজকে পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।